আমাকে রাতের বেলা উঠানোর জন্য কয়েকশো লোক আমাকে খুঁজে বেড়াইছে। আমি কিন্তু আত্মগোপন করেছিলাম। আপনারা সবাই জানেন, এই আলমকে তো চেনেন, এই যে আলম অসীম, আলমের বাড়িতে আমি আত্মগোপনে ছিলাম, কিন্তু তার ফোন টোন সুইচ অফ করেছিলাম। এবারও যে এই 24-এর নির্বাচনের সময় আমাকে যখন ক্রস ফায়ারের অর্ডার দিয়ে দিল, পুলিশ প্রশাসনের সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল আলাদা, আমি যোগাযোগ করতাম। আমি আমার ছেলেপেলেদেরকে বলতাম, আমাকে যদি তারা গ্রেপ্তার করতো, হয়তোবা আমাকে গুম করতো, নাইলে আপনারা শুনছেন যে আয়না ঘরের কাহিনী, সেই আয়না ঘরে আমাকে বন্ধ রাখতো, হয়তোবা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমি বলেছিলাম ছেলেপেলেদেরকে, আমাকে যদি গ্রেপ্তার করে রাতের বেলাও কখনো কোনো উপায়ে আমি একটা চিল্লানি দেওয়াতে তোমরা খালি আমার সামনে আসবা, আমাকে দেখবা, আমাকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে এটার সাক্ষী স্বরূপ থাকবা, অন্য কিছু না। আমাকে ওরা ধরে নিয়ে যাবে, সমস্যা নেই, আমি ভয় করিনি। আমি এই বিগত 17 বছর বড় বড় নেতারা ছিল, তারা মুখ বন্ধ করে চুপচি বেড়েছিল, আমি আসাদুল কখনো রাজপথ থেকে নড়ি নেই। এই ছেলেপেলেদেরকে নিয়ে রাজপথের প্রোগ্রামগুলি, আমার কারল উপজেলার সব প্রোগ্রাম, উত্তরবঙ্গের কিন্তু আমাদের একটা মাইলস্টোন পয়েন্ট কিন্তু আমাদের 10 মাইল মোড়। এই 10 মাইল মোড়ের কথা কিন্তু সবাই জানে। আজকে 5ই আগস্টে ফেসিবাদ বিদায় হয়েছে না, আমি 4 তারিখে 10 মাইল মোড়ে পুলিশ প্রশাসন চতুর্দিকে ঘেরাও করা ছিল, আমি আমার সন্তানকেও নিয়ে গেছি সেখানে। আমি বাড়ি থেকে বিদায় নিয়ে গেছি আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, আমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে গেছি। যদি যেহেতু পাখির মতো গুলি করে জনগণকে মারতেছে, আমি বাঁচবো, ওই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি ফেরত আসতে পারবো, এরকম তো কোনো আত্মবিশ্বাস আমার কেউ গ্যারান্টি দিতে পারবে? আমি এই বিদায়টুকু নিয়ে কিন্তু রাজপথে 10 মাইল মোড়ে ছেলেপেলেদের নিয়ে আমি, আমার আরো যে 10 মাইলের বা বিভিন্ন এলাকার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার কিন্তু আছে, তারা ভয়ে আমার কাছে আসেনি, ওই 5 স্টার হোটেলের কাছে গিয়ে ওরা দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর আমি ছেলেপেলেদেরকে নিয়ে আমি স্লোগানে মুখরিত করেছিলাম 10 মাইল মোড়টাতে, 10 মাইল মোড়টাতে স্লোগানে মুখরিত করেছিলাম। তারপর থেকেই শুরু হয়ে গেল অ্যাকশন আমার বিরুদ্ধে, লাইভ করেছিল, লাইভ করে ছেড়ে দিয়েছে। এরপরেই অ্যাকশন শুরু হলো, কোথায় আছে, মাটির নিচেও যদি থাকে ওকে খুঁজে বের করো। কয়েকটা থানাকে এসপি সাহেব অর্ডার করছে, কোথায় আছে সে, একমাত্র টার্গেট ফ্লো আমি আসাদুল। আমাকে তুলতে পারলেই মনে হয় ওরা পার্লামেন্টটা গঠন করে ফেলবে। যদি রাখে আল্লাহ, মারে কে ভাই? যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে হায়াত দিয়ে থাকে, কোন স্বৈরাতন্ত্র কারো ক্ষমতা আছে আমাকে মারবার? আর যদি আল্লাহ তাআলা আমার মৃত্যু অদৃষ্টি লিখে থাকে, আপনারা কেউ যত লোকই আমাকে পাড়া দিয়ে রাখেন না কেন, আপনারা বাঁচাতে পারবেন আমাকে? পারবেন না। আমি একটি দলকে ভালোবাসি, সেই দলটি হলো আমার প্রাণের প্রিয় দল, প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলটাকে শেষ করবার জন্য আপনারা জানেন কিভাবে এই ফেসিবাদ সরকার এই দলের যারা নেতাকর্মী আছে ধ্বংস করবার জন্য, গুম করবার জন্য, বারবার জন্য যে প্রক্রিয়াটা শুরু করেছিলেন, কিন্তু তারা কুলে উঠতে পারেনি এখন পর্যন্ত। যারা বিএনপি দলটাকে ভালোবাসে, যারা বুকে ধারণ করে, যারা এই দলের রাজনীতিতে সম্পৃক্ততা আছে, সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু এই রাজনীতি থেকে কখনো পিছু হটার কোনো সুযোগ নাই। এখন পর্যন্ত আমার জানা মতে কোন ব্যক্তি এই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করার মতো রেকর্ড কি আছে? না। আমরা যদি বলি আওয়ামী লীগের ভাইদেরকে আমরা দলে অন্তর্ভুক্ত করব, সিরিয়াল দিতে পারবো না আমরা। তারা কিন্তু আসবার জন্য রেডি। তাদের কারণ তাদের ইমান আমল নাই, আমি বলতে চাই হলফ করে ইমান নাই তাদের। আর আমরা যারা ইমানের সহিত আছি, আমরা যে দলটিকে ভালোবাসি সেই দলের উপরে নির্ভর করে আছি। আমরা বলে আমাকে গ্রামের লোক অনেকে বলেছিল, আমার মা আমার বাবা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, বাপ্পার কথা কিন্তু ফেলতে হয় না। আমি বলছি বাবা, তোমরা আমাকে অনুরোধ করতেছো, আমি যদি এই দলটার থেকে রাজনীতি থেকে সরে আসি, আমার এই মামলা মোকদ্দমা গুলি যে আছে এগুলো কি তারা কি স্বেচ্ছায় আমাকে ওখান থেকে খালাস করবে? আমাকে ওই কোর্টে যেতেই হবে, কোর্টের বারান্দা যেতেই হবে। আমি কিন্তু রাজনৈতিক মামলাও আমি জেলও খেটেছি। আমি এতটুকু বলতে আসছি আপনাদেরকে যে বগুড়াবাসীর লোকজন অন্তত এই জাতীয় নির্বাচনের
অন্তত আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কল্যাণময় কি কাজকর্ম করেছেন, আপনারা যারা মুরব্বীরা আছেন তারা আপনারা ভালো করেই জানেন। আজকে জিয়াউর রহমান এই বগুড়ার মাটিতে জন্মগ্রহণ করেছিল বিদায় আজকে আমরা এই বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি। জিয়াউর রহমান অস্ত্র হাতে নিজেই ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদার বাহিনীদের বিপক্ষে যুদ্ধ করবার জন্য। ঠিক আছে, মরহুম শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন অস্বীকার করবার কোনো কিছু নাই। উনি ঘোষণা দিয়েছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে, এই কথাটা প্রবাদ আছে ওনার। কিন্তু এই বক্তব্যটা তিনি দিয়েছেন, কিন্তু যুদ্ধর ক্ষেত্রে উনি বাংলাদেশের মাটিতে ছিলেন না। উনি ছিলেন কোথায়? উনি পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে সংযোগ করে আলোচনা করে উনি বারবার অ্যারেস্ট দেখান, গ্রেপ্তার দেখান। উনি যা নিজের জীবনটা যাতে বেঁচে থাকে এই জীবন বাঁচানোর জন্য গিয়ে উনি পাকিস্তানের কাছ দিয়ে পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তাদের হেফাজতে ছিলেন। কিন্তু জিয়াউর রহমান এ কাজটি কখনো করেননি। জিয়াউর রহমান অস্ত্র নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছিলেন বিদায়, যুদ্ধ করেছিলেন বিদায় আজকে খেতাবে ভূষিত করেছিলেন কে? এই শেখ মুজিবুর রহমানই। আজকে তার মাজারটাও ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল না? আজকে মরহুম বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আর বিএনপি পার্লামেন্ট গঠন করলে দেশের উন্নয়নমূলক কাজকর্ম হয়, এটাই কিন্তু বাস্তবতা, ইতিহাস আছে, নজির। আজকে দেখেন এই বেগম খালেদা জিয়াকে একটা মামলা দিল, মিথ্যা একটি মামলাটি হলো এতিমের টাকা আত্মসাৎ করেছেন, যেটা হলো বিদেশ থেকে একটা জিয়া ট্রাস্ট নামে একটা সংগঠন ছিল, সেই সংগঠনে বিদেশি একটা ফান্ড থেকে এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টে 3 কোটি টাকা পাঠিয়েছিলেন। এই টাকাটি উনি কিন্তু এখন পর্যন্ত সমুন্নত রয়েছে ব্যাংকের মাধ্যমে। বারবার বেগম খালেদা জিয়ার আইনজীবীরা প্রুফ করবার চেষ্টা করেছেন যে টাকার জন্য বেগম খালেদা জিয়াকে আজকে মামলা দেওয়া হয়েছে, এই টাকা 3 কোটি টাকায় আজকে 7 কোটি টাকার উপরে এখনো ব্যাংকে গচ্ছিত আছে। তারপরেও একদলীয় শাসন কায়েম করবার জন্য, বিচার বহির্ভূত কাজ করবার জন্য কিন্তু দেখেন তারপরেও বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্মম একটা নির্যাতন করে তাকে লাস্ট ফিনিশিংয়ে একাই একটা কারাগারে, ওই কারাগারে কিন্তু আসামি নেই, সব ঢাকার কারাগারে আসামিগুলো কাশিমপুর কারাগারে থাকে। আর যে কারাগারে রেখেছিলেন তিনি একাই, তিনার যে একটা চিকিৎসা নেওয়ার মতো সুযোগ তাকে দেয়নি। উনি যখন গৃহবন্দী করে উনি যখন একটা আবেদন করে ওনাকে 6 মাসের জন্য অন্তর্বর্তী একটা জামিন দিয়েছিলেন ওনাকে বাড়িতে রাখবার জন্য, সেখানেও কিভাবে গৃহবন্দী করে রেখেছেন আপনারা জানেন তো সবাই। বালির ট্রাক, পানির লাইন, বিদ্যুতের লাইন, ইন্টারনেট সংযোগ সবকিছু বিচ্ছিন্ন করে দিয়েছেন। তারপরেও এই বিএনপি যারা করে তারা কিন্তু ওই ভয়, আমাদের দিনার প্রধান যার নেতৃত্বে আমরা রাজনীতি করে মাঠে থাকি, তিনাকে গৃহবন্দী করে রাখার পরেও নেতাকর্মীরা কিন্তু ভয়ে ভীত হয়ে রাজনীতি ছেড়ে দেবার কথা, কিন্তু কোনো ব্যক্তি এখন পর্যন্ত রাজনীতি থেকে ছেড়ে আসেনি, ছেড়ে যাবেও না ভবিষ্যতে। আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি, আপনাদের সন্তান হিসেবে এই 12 তারিখে আপনারা দয়া করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কটুকথা আবার কানে আসছে, বগুড়াবাসীর লোকরা জামাত ইসলামের পক্ষে কথা বলছে। জামাত ইসলাম স্বাধীনতার শক্তি না মানে অপশক্তি ছিল, বলেন তো আপনারা? অপশক্তি। এই জামাত ইসলামরা যখন পাক হানাদার বাহিনীরা যখন যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে ওনারা সেনা সদস্য অনেক মৃত্যুবরণ করেছেন, কিন্তু জামাত ইসলাম তখন তাদের যে ছেলের সন্তান, তাদের যে কমিটির ছেলেপেলে বা সংগঠনের ছেলেপেলে ছিল, তারাও কিন্তু ওই পাক হানাদার বাহিনীর সাথে একসঙ্গ করে আজকে আমাদের এই বাংলাদেশের মাটিতে 30 লক্ষ শহীদ হয়েছিলেন এবং 3 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আজকে বাংলাদেশের আমরা লাল সবুজ পতাকা পেয়েছি। এটার পিছনে একটাই মাত্র কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আজকে বলেন বাংলাদেশ ঘোষণা করেছেন শেখ মুজিবুর রহমান, প্রশ্নই আসে না। আপনার ইতিহাস খুলে দেখবেন বাংলাদেশকে স্বাধীনতার ঘোষক কে ছিলেন? জিয়াউর রহমান। এটা কিন্তু অন্য দলগুলি অন্যভাবে দেখবার চেষ্টা করে।
কিন্তু দেখেন আজকে বড় বড় রাজনীতিবিদ মানে যারা রাজনীতি বিশ্লেষক আছেন তারা কিন্তু বলছেন একমাত্র জিয়াউর রহমান ছিলেন একটা মানে ন্যায়পরায়ণ ব্যক্তি, মানুষের কল্যাণময়ী কাজ করবার জন্য। তিনি একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি কোদাল নিয়ে রাস্তাঘাটে কাজ করেছেন, আমি দেখিনি, আমি তো ইতিহাস দেখতেছি। আর আপনারা অনেকেই দেখতে, যারা মুরব্বীরা আছেন তারা কিন্তু দেখছেন উনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবেও উনি কিন্তু মাঠে কাজ করবার লোক। আজকে জিয়া রহমান এই বাংলাদেশের মাটিতে যে আমাদের এই শস্য ফলন ফলে এটার অবদান তারই, কিন্তু অন্য কোনো ব্যক্তির দায়বদ্ধতা করতে পারবে না। আজকে জামাতে ইসলাম মাথা চারা দিয়ে আছে, দেখেন বিগত 17 বছর তাদেরকে আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন কোথাও? আমার জানা মতে আমি কিন্তু কোনো কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম এই ফেসিবাদ থাকার আমলেও একটি প্রোগ্রাম আমি মিস করি নাই। প্রত্যেকটি প্রোগ্রামেই আমি গেছি, প্রত্যেকটি প্রোগ্রাম আমি ছেলেপেলে নিয়ে করছি। আমার কথা হলো আমি কোনোদিন জামাত শিবির বা কোনো লোকজনকে রাজপথে আমি দেখিনি। যদি জামাত ইসলাম এতটাই সক্রিয়, তারা সেদিন কোথায় গিয়েছিলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেদিন মৃত্যুবরণ করে তারা তার জানাজাটাও করতে পারেনি। আমি আসাদুল মাইকিং করে হলো যত কষ্টই হোক, আমি 12 মাইলে ওই মাদ্রাসার মাঠে বৃষ্টি পড়ছিলেন, ঝিরঝির করে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমি কয়েকজন লোকজন মানে ম্যাক্সিমাম লোকজন নিয়ে এই দেলোয়ার হোসেন সাইদির আমি সেদিনকে জানাজায় করেছিলাম সকল লোকজনকে নিয়ে। সেখানেও জানাজা করতে গিয়েও বারবার হুমকি আসতেছিল। একজন মুসলমান আরেকজন মুসলমানের জানাজা যদি আমরা করতে না পারি, দুঃখ বেদনাদায়ক একটা ইতিহাস। একজন মুসলমান মারা গেলে একজন মুসলমানের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব তার জানাজা করা। এই জামাতে ইসলাম আজকে যিনি ডাক্তার শফিকুর রহমান, উনি সরকার প্রধান হওয়ার মানে দিবালোকি স্বপ্ন দেখছেন। আমি আপনাদেরকে বলতে চাই 5 বার তিনি এমপি ইলেকশন করেছিলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু একটি বারো তিনি এমপি হতে পেরেছেন না। উনি ভোট পেয়েছেন, উনি ভোট পেয়েছেন 90 সালে যখন উনি এমপিতে দাঁড়ায় দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 17,300। 96 ইলেকশন করেছেন, ভোট পেয়েছেন 19,200 কয়েকটা যেন, এভাবে আমার কাছে সিরিয়াল মেনটেনেন্স করা আছে। 5 বার এমপি দাঁড়ানোর পরেও বিএনপির একজন এমপির ভোটের সমান অংশ করতে পারেননি। এই শফিকুর রহমান আজকে স্বপ্ন দেখছেন দেশের প্রধানমন্ত্রী হবে। আজকে মরহুম বেগম খালেদা জিয়া তিনি কিন্তু একজন সৎ মানুষ ছিলেন, দেশের কল্যাণে কাজ করেছিলেন, সেটি প্রমাণ মুখে বলবার দরকার নাই, সেটি আপনারা দেখেছেন তিনার জানাজায়, দেখেননি আপনারা? পৃথিবীর বুকে একটা ইতিহাস বিরল রচনা করে গেছেন তিনার জানাজা। তিনাকে এই জানাজায় অংশগ্রহণ করে দেখেন পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই তাকে সমবেদনা শোক প্রদান করেছিলেন। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতও কিন্তু আমাদের সাথে কিন্তু উঠে পড়ে লেগেছে সংখ্যালঘুর একটা আখ্যা দিয়ে, ব্যাখ্যা দিয়ে। এই নরেন্দ্র মোদী কিন্তু তিনি সেদিনকে সংসদে, ওনাদের সংসদে খালেদা জিয়ার ভিত্তিতে শোক প্রস্তাব বিল পাশ করেছিলেন। আমার কথা হলো তাদেরই উত্তরসূরি জিয়াউর রহমান। আজকে 17 বছর 3 মাস তিনি নির্বাসনে ছিলেন, তিনাকে এমন অবস্থা করেছিলেন, পরিবারটাকে ধ্বংস করবার জন্য ওনাকে এমন নির্যাতন করেছিলেন, উঠে এয়ারপোর্ট থেকে উঠে দাঁড়ানোর মতো তার কোনো অ্যাবিলিটি ছিল না। উনি যখন লন্ডনে চলে যায়, ওনাকে কিন্তু অ্যাম্বুলেন্সে ওই বিছনার ওই যে আপনার রোগীর যে বেড ছিল বেডে শুয়ে চলে গেছে। আচ্ছা আসুন যাই হোক, আমার কথা হলো এতটুকুই, এই জামাত ইসলাম এরা কিন্তু আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছিল, এরা এরশাদের সাথে নির্বাচন করেছিল। বেগম খালেদা জিয়া তাদেরকে ভালোবেসে বুকে আগলে রেখে তাদেরকে নমিনেশন দিয়েছিল, তাদের সঙ্গে 4 দলীয় একটা ঐক্য জোট গঠন করেছিল 2004 সালে। আমাদের বীরগঞ্জ কারণে দিনাজপুর 1 আসনে আমরা কিন্তু কোনো বাড়ি ধানের শীষে ভোট দিতে পারিনি।
এই দাঁড়িপাল্লা জোট থাকার কারণে দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হয়েছে। এই জামাতে ইসলাম বিভিন্নভাবে প্রপাগান্ডা শুরু করেছেন যে বিএনপির নামক যে দলটি আছে এই দলটি চাঁদাবাজ, লুটতারাজ, বলে কি বলে না ভাই? তাহলে তাদের 28টা এমপি ছিল, সেই আমলে 2জন মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়া তাদেরকে 2জন মন্ত্রী দিয়েছিল। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এতটাই প্রাদুর্ভাব, এতটাই তারা খারাপ, আমি আপনাদের সামনে এখানে হলপ করে বলতে চাই এটাই, যদি বিএনপি চাঁদাবাজ হয়ে যায়, লুটতারাজ হয়, মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, তাহলে সেদিন তাদের মন্ত্রী এমপিরা কেন সংসদ থেকে পদত্যাগ করলো না? কেন তারা পদত্যাগ করলো না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। আপনারা জামাতের ভাইরা তো আসবেন, তাদেরকে প্রশ্নটা আপনারা করবেন। যদি আমাদের নামে বদনাম তারা আপনাদের সামনে গাইতে চায়, বিএনপি নামক দলকে আর চাঁদাবাজ, লুটতারাজ যদি বলে, আপনারা প্রশ্ন করবেন। তারা তো আপনাদের সাথে জোট ছিল, আপনাদেরকে 2জন মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়া ছিল। তারা যদি এতটাই খারাপ, তখন কেন আপনারা লিখিত দিয়ে আপনারা সংসদ থেকে পদত্যাগ করলেন না? আপনারা এই প্রশ্নটা তাদেরকে তুলে ধরবেন। আজকে দেখেন জামাত ইসলাম বলছেন কি যে দাঁড়িপাল্লায় আজকে 21 তারিখে 21শে ফেব্রুয়ারি, আমি কিন্তু ডায়েরিতে টকশো দেখি কখন কোন কথাগুলি আমি ডায়েরিতে ইনক্লুড করে রাখি। 21শে ফেব্রুয়ারি ডাক্তার শফিকুর রহমান যদি গাজীপুরে একটা প্রোগ্রাম করে বক্তব্য দিয়েছিলেন, নারীদের জন্য একটা আলাদা একটা বাস সার্ভিস চালু করবেন। ভালো উদ্যোগ, ওয়েলকাম করি, আমরা সাধুবাদ জানাই। উনি এই বক্তব্য দেওয়ার শেষেই আপনার বরগুনাত এক জামাতের প্রার্থী উনি বোর্ডে উঠলেন কি, বিশ্ববিদ্যালয়গুলি হলো মবের একটি আখড়া, আর হলো নারীদের একটা প্রতিযোগিতার একটা আড্ডাখানা। লজ্জাস্কর কথা একটি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেতগুলি বিশ্ববিদ্যালয় ছিল আছে, তারা কিন্তু একেবারে আন্দোলন সংগ্রামে একবারে ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে। এই একজন প্রার্থী হয়ে যদি একটা আমাদের বাংলাদেশে কিন্তু শ্রেষ্ঠ লেখাপড়ার স্থান কিন্তু বিশ্ববিদ্যালয়, তাই কিনা? এই বিশ্ববিদ্যালয়ে আমরা যারা গরিব দরিদ্র পরিবার, আমাদের তো সৌভাগ্য হয়ই না সেখানে লেখাপড়া করবার জন্য। এই জামাতে ইসলাম সেই একটা শীর্ষ একটা লেখাপড়ার স্থানকেও তারা দুর্নীতিতে আখ্যা দিয়ে শেষ করছেন। সেদিন আরেকটা মন্ত্রী, ওই মন্ত্রীর নাম হলো আশরাফুল ইসলাম, জামাত ইসলামের একজন ব্যক্তি, উনি কেন্দ্রীয় শুরা মজলিসের কিন্তু সদস্য। উনি বললেন কি, ভাই আমরা তো মুসলমান, হয়তো কবরে কোনো কিছু নিয়ে যেতে পারবো না, অন্তত একটি কাজ আপনারা করে যাবেন, সেটা হলো কি, দাঁড়িপাল্লায় ভোট দিলে অন্তত কবরে গিয়ে সওয়াল জবাবটা করতে পারবেন যে ভাই কোনো কিছু যদি করতে না পারে অন্তত দাঁড়িপাল্লা একটা ভোট দিয়েছি। মূর্খের বাচ্চাদেরকে আমি বলতে চাই, আমি ওদেরকে মূর্খ ছাড়া অন্য কোনো ভাষা প্রয়োগ করতে পারতেছি এই কারণেই, কারণ কবরের হিসাব নিকাশ কটা তুই কে জানার? তুই কে আর আমি কে? আমার ইমান আমল নিয়ে যাব না নিয়ে যাব, কবরের আযাব কেউ আমরা বলতে পারবো ভাই? মৃত্যুর পরে কি হবে কি হবে না, এই জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিলে কবরের আযাব মাফ হয়ে যাবে? নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? আমি আমার যদি নামাজ কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন 2 দিনের জন্য, পরীক্ষামূলক করবার জন্য দুনিয়াতে পাঠাইছেন। কি 2 দিনের জন্য আমরা আসি নাই? কবরে কি নিয়ে যেতে বলছেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন, আমরা বুঝি সবাই। নামাজ কালাম, পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই মুরব্বী সকলের প্রতি প্রিয় ভালোবাসা দিয়ে আমাদের 5 ওয়াক্ত নামাজ করতে হবে। একেবারে ইসলামের ধার্মিক হতে গেলে, ইসলামে যারা ধার্মিক লোক